হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমরা 50টি প্রশ্নের মধ্যে নিশ্চয়ই শেষে জানাবে যে কয়টি প্রশ্ন ঠিক করতে পারলে, ঠিক আছে। অ্যান্ড দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই প্রশ্নগুলো কিন্তু আগেও আমরা করেছি, আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে কিন্তু আমরা সকল প্রশ্নের করেছি। তো এটা হচ্ছে রিভিশন ক্লাস আমাদের, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন 1, আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর হবে দেখো আমাদের অপশন ডি, রাইট। 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে আমেরিকা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জেনে নিই। দেখো, 1776 সাল থেকে 1783 সাল ধরে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলেছিল, যাকে আমেরিকার বিপ্লবী যুদ্ধ বলেও কিন্তু বর্ণনা করা হয়। আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালে ব্রিটেনের কাছ থেকে, ঠিক আছে। এটাও গুরুত্বপূর্ণ, অনেকেই জানতো না যে আমেরিকা সে আবার কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তো তারা কিন্তু ব্রিটেনের কাছে কিন্তু তারা স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। অ্যান্ড আমেরিকার স্বাধীনতা দিবস কবে? সেটা হচ্ছে 4ই জুলাই। 4ই জুলাই হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে, তিনি হচ্ছেন জর্জ ওয়াশিংটন, ঠিক আছে। জর্জ ওয়াশিংটন থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, যেমন তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ওয়াশিংটন। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতির জনক হচ্ছেন জর্জ ওয়াশিংটন, ঠিক আছে। অ্যান্ড জর্জ ওয়াশিংটন পরপর দুবার কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে। অ্যান্ড যুক্তরাষ্ট্রের $1 নোটে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনেরই কিন্তু ছবি রয়েছে, ঠিক আছে। এগুলো সমস্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো, নেক্সট আমাদের পয়েন্ট রয়েছে, মানচিত্রকর আমেরিকো ভেসপুচির নামানুসারে পশ্চিম গোলার্ধের নামকরণ করেন আমেরিকা, ঠিক আছে। তো আমেরিকা নামটা কোথা থেকে এসেছে? সেটা এসেছে আমাদের আমেরিকো ভেসপুচির, কিন্তু তিনি কিন্তু নামকরণ করেন, ঠিক আছে, এই আমেরিকা নামটা, ঠিক আছে। অ্যান্ড স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল নিউ ক্লাসিক্যাল ভাস্কর্য, যা ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার দেয়, ঠিক আছে। তো মনে রাখবে যে স্ট্যাচু অফ লিবার্টি এটা ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল 1886 সালে, ঠিক আছে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, সংবিধানের আত্মা কাকে বলে? সংবিধানের আত্মা কাকে বলা হয়? সঠিক উত্তর আমাদের অপশন এ, 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানের আত্মা বলে মনোনীত করেছেন, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন রয়েছে, লবঙ্গ দ্বীপ নামে পরিচিত কোনটি? কোনটি লবঙ্গ দ্বীপ নামে পরিচিত? জাঞ্জিবার, আফগানিস্তান, শ্রীলঙ্কা, না রয়েছে আমাদের আয়ারল্যান্ড? সঠিক উত্তর অপশন এ, জাঞ্জিবার আমাদের লবঙ্গ দ্বীপ নামে পরিচিত, ঠিক আছে। এখানে জাঞ্জিবার রিলেটেড কিছু প্রশ্ন আমরা জেনে নিই। দেখো, জাঞ্জিবার পূর্ব আফ্রিকার রাষ্ট্র তানজানিয়ার একটি স্বশাসিত দ্বীপ অঞ্চল, ঠিক আছে। এই জাঞ্জিবার এটা পূর্ব আফ্রিকার একটা রাষ্ট্র, এবং এটা কিন্তু তানজানিয়া কিন্তু এই জাঞ্জিবার এই রাষ্ট্রকে কিন্তু মানে শাসন করে থাকে, ঠিক আছে। এটি তানজানিয়ার মূল মহাদেশীয় ভূখণ্ডের উপকূল থেকে 25 থেকে 50 কিলোমিটার দূরত্বে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই জাঞ্জিবার দ্বীপপুঞ্জটি নিয়ে গঠিত, ঠিক আছে। এটা জাঞ্জিবার দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত আমাদের এই জাঞ্জিবার, ঠিক আছে। অ্যান্ড জাঞ্জিবারের মূল শিল্পগুলি হলো, সেটা হচ্ছে মশলা শিল্প এখানে আছে, এখানে আছে রাফিয়া শিল্প, রাফিয়া পাম, এবং পর্যটন শিল্প, ঠিক আছে। 19 শতক থেকে এখানে মশলার চাষ শুরু হয়, বিশেষ করে এখানকার দ্বীপগুলিতে লবঙ্গ, দারুচিনি, জায়ফল, আদা এবং কালো গোলমরিচ ফলে। জাঞ্জিবার বিশ্বের বৃহত্তম লবঙ্গ উৎপাদক, ঠিক আছে। তো মনে রাখবে, জাঞ্জিবার হচ্ছে আমাদের বিশ্বের বৃহত্তম লবঙ্গ উৎপাদক। নেক্সট দেখো, আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, থ্রি মিউজিশিয়ান ছবিটি কার আঁকা? কার আঁকা ছবি হচ্ছে আমাদের থ্রি মিউজিশিয়ান? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখবে। থ্রি মিউজিশিয়ান ছবিটি এঁকেছেন কে? তিনি হচ্ছেন আমাদের অপশন বি, পাবলো পিকাসো। পাবলো পিকাসো মোস্ট ইম্পর্ট্যান্ট একজন রাইটার, তিনিই কিন্তু আমাদের থ্রি মিউজিশিয়ান ছবিটি এঁকেছেন। দেখো, আমাদের এই পাবলো পিকাসো রিলেটেড কিছু আমরা পয়েন্ট জেনে নিই। পাবলো পিকাসো মানে পাবলো রুইজ ই পিকাসো, পাবলো পিকাসো হিসেবে পরিচিত একজন ছিলেন। তিনি ছিলেন একজন স্পেনিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্ট মেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। তার উল্লেখযোগ্য কর্ম কি? সেগুলো হচ্ছে তেতে দি ফ্রেমে, টেট ডি ফেমি, লে মুলা দা গালেত। এগুলো ফ্রান্সের ভাষায়, মানে স্পেনিশ ভাষায় এগুলো লেখা, তাই কিন্তু একটু পড়তে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আরও রয়েছে দেখো, দ্য ব্লু রুম, ওল্ড গিটারিস্ট খুব গুরুত্বপূর্ণ, দ্য ব্লু রুম খুব গুরুত্বপূর্ণ, ওল্ড গিটারিস্ট খুব গুরুত্বপূর্ণ, সেলফ পোর্ট্রেট খুব গুরুত্বপূর্ণ, টু নুডস, থ্রি মিউজিশিয়ান, দ্য ব্লু রুম, থ্রি ডান্সার, অ্যান্ড লা ভি গুয়ের্নিকা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, তার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ছবি কি, সেটা হচ্ছে গুয়ের্নিকা, ঠিক আছে। গুয়ের্নিকা শুধুমাত্র পাবলো পিকাসোর সবচেয়ে পরিচিত কাজ নয়, এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত গুগল সার্চ করা কিন্তু পেন্টিংয়ের মধ্যে একটি, ঠিক আছে। তো এই গুয়ের্নিকা, এই পেন্টিংটি কিন্তু বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি সার্চ করার মধ্যে একটি, ছবির মধ্যে একটি, এবং পাবলো পিকাসোর সবচেয়ে বিখ্যাত ছবি হচ্ছে আমাদের গুয়ের্নিকা। দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, কিউই কোন দেশের জাতীয় প্রতীক?
কিউই কোন দেশের জাতীয় প্রতীক? কিউই হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হচ্ছে আমাদের কিউই। দেখো নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে, সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখক কে? সাহেব বিবি গোলাম এই বিখ্যাত উপন্যাসটির লেখক কে? সঠিক উত্তর অপশন সি, বিমল মিত্র হচ্ছে আমাদের সাহেব বিবি গোলাম এই বিখ্যাত উপন্যাসটির লেখক। ঠিক আছে, অ্যান্ড দেখে নাও, বিমল মিত্র একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি বাংলা হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেন। কর্মজীবনে তিনি রেলের চাকরি করতেন। তার প্রথম উপন্যাস ছাই। বিমল মিত্রের প্রথম উপন্যাস হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ছাই। অ্যান্ড সাহেব বিবি গোলাম উপন্যাস তার অন্যতম গ্রন্থ। এরপর রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্য সৃষ্টিতে আত্মনিয়োগ করেন তিনি। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কলকাতা, পতি পরম গুরু ইত্যাদি। প্রায় 500টি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র কড়ি দিয়ে কিনলাম গ্রন্থের জন্য 1964 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। ঠিক আছে, তো তিনি 1964 সালে কিন্তু রবীন্দ্র পুরস্কারেও কিন্তু ভূষিত হয়েছেন। নেক্সট দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন কি রয়েছে। 7 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, নাগার্জুনকে বলা হয় আমাদের ভারতের আইনস্টাইন। অ্যান্ড তোমাদেরকে একটা আমি রিকোয়েস্ট করি, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা শেয়ার করবে, কারণ দেখো আমরা কালকে এই কিছুদিন আগেই কিন্তু আমরা চ্যানেলটা খুললাম, তো এখন কিন্তু আমাদের চ্যানেলে কোনো রিচ আসেনি। তো তোমরা প্লিজ আমাদের একটু সাহায্য করবে, চ্যানেলটা কিন্তু পারলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? ভারতের প্রাচীনতম লিপির নাম কি? সঠিক উত্তর হবে আমাদের, দেখো এটা সোহগড় লিপি। ঠিক আছে, এটা সোহর লিপি বলতে পারো, বা সোহগড় লিপি হচ্ছে ভারতের প্রাচীনতম লিপি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে আমি বলে দিই যে লিপি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? লিপি অধ্যয়নকে বলা হয় আমাদের এপিগ্রাফি। এপিগ্রাফি বলা হয় আমাদের লিপি অধ্যয়নকে। ঠিক আছে, অ্যান্ড প্রাক আধুনিক পাণ্ডুলিপির অধ্যয়নকে কি বলা হয়? সেটা বলা হয় আমাদের পেলিওগ্রাফি। ঠিক আছে, মনে রাখবে, পেলিওগ্রাফি হচ্ছে প্রাক আধুনিক পাণ্ডুলিপির অধ্যয়ন। ঠিক আছে, লিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। এপিগ্রাফি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখুন 9 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট তা হলো কি? সূর্য কোন উপাদানগুলি দ্বারা সৃষ্ট? সঠিক উত্তর তোমরা সকলে পারবে। সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা আমাদের সূর্য কিন্তু আমাদের সৃষ্টি। ঠিক আছে, অ্যান্ড তোমরা তোমরা অনেকে জানো যে হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে সৃষ্টি। ঠিক আছে, বাট সূর্য কিভাবে মানে সৃষ্টি হয় সেটা তোমাদেরকে বলে দিই। সূর্যের যে আমাদের শক্তি সৃষ্টি হয়, সেটা সৃষ্টি হয় কিন্তু আমাদের নিউক্লিয়ার ফিউশন, বা যেটাকে বলি আমরা নিউক্লিয়ার ফিউশন, বা যেটাকে বলি আমরা নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দ্বারা কিন্তু আমাদের সূর্য কিন্তু শক্তি অর্জন করে। ঠিক আছে, এখানে কম ভর বিশিষ্ট দুটি বা তার বেশি পরমাণু যুক্ত হয়ে বেশি ভরের অপর একটি পরমাণুতে পরিবর্তিত হয়। এতে কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় E = mc স্কোয়ার সমীকরণ অনুযায়ী। এই শক্তিই নক্ষত্রের শক্তির যোগান দেয়। যেমন 4টি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে দুটি হিলিয়াম পরমাণু তৈরি করে। ঠিক আছে, তো দেখো আমাদের 4টি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে। তো আমাদের এই 4টি হাইড্রোজেন পরমাণুর যে ভর হিলিয়াম পরমাণুর ভরের তুলনায় বেশি। ঠিক আছে, তো বাকি ভরগুলি কিন্তু আমাদের এই এনার্জিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো আমাদের ভরের পরিবর্তন হয়, ভর কমে যায়, তো এই ভরেই কিন্তু আমাদের এনার্জিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো এভাবেই আমাদের সূর্যতে কিন্তু শক্তি আসে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন রয়েছে, রামচরিত গ্রন্থের লেখক কে? রামচরিত গ্রন্থের লেখক কে? তিনি হচ্ছেন অপশন বি, সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থের লেখক। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে রামচরিত গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, সেটা হচ্ছে তুলসীদাস লেখেন রামচরিত মানস। রামচরিত মানসকে লেখেন, রামচরিত মানস লেখেন সেটা হচ্ছে তুলসীদাস, বাট শুধু রামচরিত লেখেন সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, অ্যান্ড উত্তর রামচরিত কে লেখেন? উত্তর রামচরিত, তো উত্তর রামচরিত লেখেন তিনি হচ্ছেন আমাদের ভবভূতি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, অ্যান্ড রামায়ণ কে লিখেছেন? রামায়ণ লিখেছেন কিন্তু আমাদের বাল্মীকি। ঠিক আছে, মহর্ষি বাল্মীকি লিখেছেন আমাদের রামায়ণ। 11 নম্বর প্রশ্ন রয়েছে, যক্ষা রোগটি শরীরের কোন অঙ্গকে সর্বপ্রথম আক্রান্ত করে? যক্ষা রোগটি শরীরের কোন অঙ্গকে সর্বপ্রথম আক্রান্ত করে? সঠিক উত্তর ফুসফুস। যক্ষা রোগটি আমাদের শরীরে ফুসফুসকে আক্রান্ত করে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন থেকে যে কোনো এক্সামে যে কোনো দিন প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, তো ভিটামিন থেকে যে কোনো প্রশ্ন তোমাদেরকে কিন্তু ভালোভাবে করতে হবে। তো ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ঠিক আছে, অ্যান্ড
আমরা ভিটামিন বি টুয়েলভ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই। দেখো ভিটামিন বি টুয়েলভকে সায়ানোকোবালামিন বলা হয়। এটি একমাত্র ধাতুযুক্ত ভিটামিন, ঠিক আছে, মনে রাখবে এটি একমাত্র ধাতুযুক্ত ভিটামিন। ভিটামিন বি টুয়েলভ কোবাল্ট ধাতু রয়েছে, ভিটামিন বি টুয়েলভে প্রচুর পরিমাণে কোবাল্ট ধাতু রয়েছে, তাই কিন্তু একে সায়ানোকোবালামিন বলা হয়। এটি একটি অত্যন্ত জটিল এবং প্রয়োজনীয় ভিটামিন। এটি ডিএনএ সংশ্লেষণ এবং অ্যামাইনো অ্যাসিড বিভাগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের এই ভিটামিন বি টুয়েলভ, ঠিক আছে। ক্ষতিকর রক্তাল্পতা এর অভাবের কারণে এটি হয়, মানে ক্ষতিকর রক্তাল্পতা রোগটা কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে হয়, ঠিক আছে। অ্যান্ড তোমরা এখানে জেনে নাও যে স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন মানে লিপিডে বা চর্বিতে দ্রবীভূত ভিটামিন কি, সেটা হচ্ছে আমাদের ভিটামিন এ ডি ই কে, মানে ফ্যাটের দ্রব্য ভিটামিন কি, সেটা হচ্ছে ভিটামিন এ ডি ই কে। এবং বাকি ভিটামিন কি, সেটা হচ্ছে ভিটামিন বি এবং সি জলে দ্রব্য ভিটামিন, ঠিক আছে। তো মনে রাখবে ভিটামিন বি এবং সি জলে দ্রব্য ভিটামিন, ঠিক আছে। অ্যান্ড বাকি ভিটামিনগুলি যেমন এ ডি ই কে এগুলো সমস্তই কিন্তু আমাদের ফ্যাটে দ্রব্য ভিটামিন। দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভূমধ্যসাগরের সাগরের চাবি কাকে বলা হয়? ভূমধ্যসাগরের সাগরের চাবিকাঠি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্যসাগরের চাবিকাঠি, ঠিক আছে। তোমরা সকলে জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারছো। মোটামুটি তোমাদেরকে ধরো না 50টি প্রশ্নের মধ্যে মিনিমাম আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু মিনিমাম 40+ প্রশ্নের কিন্তু উত্তর তোমাদেরকে পারতেই হবে এই প্রশ্নগুলোর মধ্যে, ঠিক আছে। অ্যান্ড প্রত্যেকটি ক্লাসে তোমরা চেষ্টা করবে যে 45+ প্রশ্নের উত্তর করার, ঠিক আছে। অ্যান্ড নেক্সট 14 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো আমাদের বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? কোনটি হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর? সঠিক উত্তর অপশন বি, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো বায়ুমণ্ডলের স্তম্ভটি তাপমাত্রার অবস্থার উপর নির্ভর করে 5টি পৃথক স্তরে বিভক্ত। 5টি পৃথক স্তর কী কী? সেগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এই 5টি স্তরে কিন্তু বিভক্ত, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ারটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এর গড় উচ্চতা হচ্ছে আমাদের 13 কিলোমিটার। মেরু অঞ্চলের উচ্চতা হচ্ছে 4 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা হচ্ছে 18 কিলোমিটার। অ্যান্ড ট্রোপোপোজ নামক স্তরটি ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রোস্ফিয়ারের মাঝে অবস্থিত, ঠিক আছে, মনে রাখবে। স্ট্রোস্ফিয়ারের স্ট্রোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোপোজের ওপরে অবস্থিত এবং এটিকে প্রায় 50 কিলোমিটার দীর্ঘ, ঠিক আছে। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারকেই কিন্তু আমাদের শান্তমণ্ডল বলা হয়, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত জেট প্লেনগুলি চলাচলা করে, ঠিক আছে। অ্যান্ড ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়। অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরেই কিন্তু ওজোন স্তর রয়েছে। অ্যান্ড মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, অ্যান্ড এর উষ্ণতা প্রায় ধরে নাও যে -85 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। মেসোস্ফিয়ার উষ্ণতা -85 ডিগ্রি সেলসিয়াস এবং এটা বায়ুমণ্ডলের 50 থেকে 80 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু রয়েছে। অ্যান্ড থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার হলো উষ্ণতম বায়ুমণ্ডলীয় স্তর, ঠিক আছে। অ্যান্ড ট্রোপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। অ্যান্ড দেখো এখানে নেক্সট রয়েছে আয়োনোস্ফিয়ারটি বায়ুমণ্ডলের একটি অত্যন্ত সক্রিয় অংশ। এটি সূর্য থেকে শোষিত শক্তির উপর নির্ভর করে প্রসারিত এবং সংকুচিত হয়, ঠিক আছে। অ্যান্ড আয়োনোস্ফিয়ার থেকেই কিন্তু আমাদের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, মনে রাখবে। দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন রয়েছে, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রিভার সাইড সিটি থেকে প্রশ্ন। তো রোম শহরটি কিন্তু আমাদের টাইবার নদীর তীরে অবস্থিত। দেখো নেক্সট আমাদের 16 নম্বর প্রশ্ন কি বলেছে, অরবিন্দ ঘোষের গুরু কে ছিলেন? কে ছিলেন অরবিন্দ ঘোষের গুরু? সঠিক উত্তর অপশন ডি, ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব ছিলেন অরবিন্দ ঘোষের গুরু, ঠিক আছে। ইনি হচ্ছেন অরবিন্দ ঘোষ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, শ্রী অরবিন্দ ছিলেন একজন ভারতীয় দার্শনিক, যোগী, কবি, জাতীয়তাবাদী। সাংবাদিক হিসেবে তিনি বন্দে মাতরম প্রভৃতি সংবাদপত্র সম্পাদনা করেন। তার সাহিত্যকর্মে তিনি কী কী লিখেছেন? দ্য লাইফ ডিভাইন খুব গুরুত্বপূর্ণ, দ্য সিনথেসিস অফ যোগ অ্যান্ড সাবিত্রী তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। অরবিন্দ ঘোষের রচিত 32টি গ্রন্থের মধ্যে বাংলা গ্রন্থের সংখ্যা 6টি। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে দ্য লাইফ ডিভাইন, এসে অন গীতা, সাবিত্রী, মাদার ইন্ডিয়া, দ্য হিরো অ্যান্ড দ্য নাইম্ফ উর্বশী, ঠিক আছে। অ্যান্ড সং অফ ম্যান ম্যান্ড্রিলা অ্যান্ড আদার পোয়েমস, ঠিক আছে। অ্যান্ড দ্য এজ অফ কালিদাস, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের সাহিত্যকর্ম অরবিন্দ ঘোষের, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি স্বর্ণ দ্রবীকরণের জন্য ব্যবহৃত হয়? স্বর্ণ দ্রবীকরণের জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, অ্যাকোয়ারিজিয়া স্বর্ণ দ্রবীকরণের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। দেখে নাও আমাদের অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ হলো একটি হলুদ কমলা বা কখনো কখনো লাল রঙের ধূমায়মান তরল। অ্যান্ড এক গাঢ় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং 3 ভাগ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যেটাকে বলি আমরা এইচসিএল দ্বারা অম্লরাজ প্রস্তুত হয়। তো অম্লরাজ কীভাবে প্রস্তুত হয়? আমাদের অম্লরাজে এইচএনও থ্রি থাকে আমাদের 1 ভাগ এবং এইচসিএল থাকে আমাদের 3 ভাগ, ঠিক আছে। তো এইচএনও3 এবং এইচসিএল অনুপাত হচ্ছে 1:3, ঠিক আছে। এটির ব্যবহার, এটি ক্লোরাইড এটি ক্লোরোইউটেরিক অ্যাসিড প্রস্তুত ব্যবহৃত হয়,
এটি অ্যান্ড এটির ব্যবহার কি দেখো, এটি ক্লোরোইউরিক অ্যাসিড প্রস্তুতে ব্যবহার হয়। ক্লোরোইউরিক অ্যাসিড প্রস্তুতিতে এটিতে ব্যবহার হয়। অ্যান্ড এটিতে সমস্ত ধাতু না হলেও সোনা বা প্ল্যাটিনামকে মতন মূল্যবান ধাতু দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, তো সোনা প্ল্যাটিনামের মতন ধাতু এটাতে কিন্তু দ্রবীভূত হতে পারে অ্যাকোয়ারিজিয়াতে। অ্যান্ড এটি তড়িৎ বিশ্লেষক হিসেবে উইল প্রক্রিয়ায় সর্বোত্তম মানের সোনা পরিমার্জনের জন্য ব্যবহার হয়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। 18 নম্বর প্রশ্ন বলেছে আমাদের সুক্রোজ প্রাকৃতিকভাবে কোন উদ্ভিদে উৎপাদিত হয়। সুক্রোজ কোন উদ্ভিদে উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশন সি, আখে কিন্তু আমাদের সুক্রোজ উৎপাদিত হয়। ঠিক আছে, দেখো 19 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে। ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সঠিক উত্তর পাটনাতে। পাটনাতে কিন্তু আমাদের ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র রয়েছে আমাদের পাটনাতে। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন রয়েছে বায়ু আয়নিত থাকে কোন স্তরে। কোন স্তরে বায়ু আয়নিত থাকে? কিছুক্ষণ আগেই বললাম বায়ু আয়নিত থাকে, সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার বা এটাকে বলি আমরা আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, নেক্সট 21 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, জলের জলীয় বাষ্পে রূপান্তর কোনো রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। ঠিক আছে, বাকি সবগুলোই কিন্তু রাসায়নিক পরিবর্তন, বাট জলের জলীয় বাষ্পে রূপান্তর এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার। জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? সঠিক উত্তর লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হচ্ছে জয় জওয়ান জয় কিষান। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন রয়েছে নন্দনকানন জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত। নন্দনকানন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, উড়িষ্যার ভুবনেশ্বরে আমাদের নন্দনকানন জাতীয় উদ্যান অবস্থিত। 24 নম্বর প্রশ্ন রয়েছে কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে। সর্বাধিক বন্দর রয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, গুজরাটের সর্বাধিক বন্দর রয়েছে। ঠিক আছে, অ্যান্ড গুজরাটের তটরেখাও কিন্তু আমাদের ভারতের সবচেয়ে বেশি। কোন রাজ্যের তটরেখা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গুজরাটে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলি মেজর পোর্ট আমাদের মেন বন্দর আমাদের সবচেয়ে বেশি কোথায় রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে টোটাল 3টি মেজর পোর্ট রয়েছে। সেগুলো কী কী? সেগুলো রয়েছে তামিলনাড়ু পোর্ট, এন্নোর পোর্ট অ্যান্ড তুতিকুরিন পোর্ট। ঠিক আছে, 3টি মেজর পোর্ট রয়েছে তামিলনাড়ুতে। নেক্সট 25 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয়। ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে দেখো আমাদের 4 ডিসেম্বর, 4 ডিসেম্বর আমাদের ভারতীয় নৌ দিবস পালন করা হয়। অ্যান্ড ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত বা ইন্ডিয়ান নাভাল একাডেমি অবস্থিত কোথায়, সেটা হচ্ছে আমাদের কেরালাতে। কেরালাতে অবস্থিত ইন্ডিয়ান নাভাল একাডেমি। ঠিক আছে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন রয়েছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটি। কোনটি হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি? সঠিক উত্তর মধ্যকর্ণে অবস্থিত আমাদের স্টেপিডিয়াস পেশি হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি। ঠিক আছে, আর মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি, সেটা হচ্ছে স্টেপিস পেশি, যেটাও কিন্তু আমাদের এই মধ্যকর্ণে অবস্থিত কিন্তু। ঠিক আছে, নেক্সট 27 নম্বর প্রশ্ন রয়েছে গুজরাটের কোন জাতীয় উদ্যানে সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে। সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে গুজরাটের কোন জাতীয় উদ্যানে? সঠিক উত্তর অপশন সি, গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই গুজরাটের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, বাসদা ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, মেরি ন্যাশনাল পার্ক। অ্যান্ড গুজরাটের গির বন্যাঞ্চল হচ্ছে এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাস। ঠিক আছে, যেটা কিন্তু একটা এন্ডেঞ্জার্ড অ্যানিমেল। ঠিক আছে, এটাকে কিন্তু আমাদের বিপন্ন প্রায় একটা প্রাণী। ঠিক আছে, এই এশিয়াটিক সিংহ। ঠিক আছে, এবং এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাস হচ্ছে আমাদের গুজরাটের গির বন্যাঞ্চল। অ্যান্ড গুজরাটের গির জাতীয় উদ্যান প্রায় 400 এশীয় সিংহের শেষ আবাসস্থল। ঠিক আছে, এখানে প্রায় 400 এশীয় সিংহ আছে, যেটা কিন্তু এখানেই কিন্তু তাদের শেষ আবাস। অ্যান্ড সরি, এখানে একটা বাঘের ছবি দেওয়া হয়েছে, তো এটা ভুল, এটা কিন্তু এখানে ছবি নয়। দেখো আমাদের 28 নম্বর প্রশ্ন রয়েছে 1 ইঞ্চি সমান কত সেমি। 1 ইঞ্চি সমান কত সেমি সকলে জানাও। সঠিক উত্তর অপশন বি, 1 ইঞ্চি সমান 2.50 সেমি। দেখো 29 নম্বর প্রশ্ন আমাদের কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন বলেছে এক বা একাধিক ডবল বন্ড সম্বন্ধিত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা হয়। এক বা একাধিক ডবল বন্ড সম্বন্ধিত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা হয়? সঠিক উত্তর অ্যালকিন বলা হয়। এক বা একাধিক ডবল বন্ড সম্বন্ধিত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলা হয়। ঠিক আছে, এখানে আমরা হাইড্রোকার্বন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই। দেখো শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগকে বলা হয় আমাদের হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যান্ড হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন যাকে বলে আমরা অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাকে বলি আমরা অ্যালকিন এবং অ্যালকাইন, এবং আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালকেন কি? অ্যালকেনের সাধারণ সূত্র হচ্ছে CnH2 N+2। ঠিক আছে, এই যৌগে কার্বন ও হাইড্রোজেন শুধুমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত। অ্যালকিন
এটা কার্বন কিন্তু দু বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে। এন্ড অ্যালকাইন এটা হচ্ছে কার্বন কিন্তু আমাদের ত্রিবন্ধন দ্বারা যুক্ত, কার্বন এবং হাইড্রোজেন ত্রিবন্ধন দ্বারা এটাতে যুক্ত, ঠিক আছে। অ্যান্ড বলয়াকার বা সাইক্লিক হাইড্রোকার্বন কি, এই ধরনের যৌগে এক বা একাধিক কার্বন বলয় উপস্থিত, তাই একেই বলা হয় বলয়াকার হাইড্রোকার্বন, ঠিক আছে। অ্যান্ড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই শ্রেণীর হাইড্রোকার্বন এক বা একাধিক অ্যারোমেটিক বলয় থাকে, তাই এটাকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো 30 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে দেবতাদের বাসভূমি বলা হয়? কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয়? কেরালাকে বলা হয় দেবতাদের বাসভূমি, ঠিক আছে, বা গডস ওন কান্ট্রি বলা হয় কেরালাকে। দেখো আমাদের 31 নম্বর প্রশ্ন, ত্বকের নিচের ছোট ছোট রক্তনালীগুলিকে কি বলা হয়? ত্বকের নিচের ছোট ছোট রক্তনালীগুলিকে কি বলা হয়? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তর কী হবে। দেখো নেক্সট আমাদের 32 নম্বর প্রশ্ন রয়েছে, বাঘারু চরিত্রের স্রষ্টাকে? বাঘারু চরিত্রের স্রষ্টাকে? তিনি হচ্ছেন অপশন বি, দেবেশ রায় হচ্ছে বাঘারু চরিত্রের স্রষ্টা। দেখো নেক্সট আমাদের 33 নম্বর প্রশ্ন রয়েছে, সীতার বনবাস কার লেখা? কার লেখা সীতার বনবাস? সঠিক উত্তর অপশন ডি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন সীতার বনবাস, ঠিক আছে। এন্ড এটা তোমাদেরকে বলে দিই, ভবভূতির উত্তর রামচরিত গ্রন্থের অবলম্বনে কিন্তু এই সীতার এই বনবাস গ্রন্থটি কিন্তু লেখা, ঠিক আছে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। 34 নম্বর প্রশ্ন রয়েছে, চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীর তার ওজনের কত ভাগ হবে? চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের কত ভাগ হবে? সঠিক উত্তর 1/6 ভাগ, ঠিক আছে। মানে আমাদের পৃথিবীতে কোনো একটি বস্তুর ওজন যদি 6 কেজি হয়, চাঁদে সেই বস্তুর ওজন হয়ে যাবে কিন্তু আমাদের 1 কেজি, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 35 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকটির লেখক কে? নবান্ন নাটকটির লেখক কে? তিনি হচ্ছেন অপশন সি, বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটির লেখক। দেখো আমাদের নেক্সট 36 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? সৌর প্যানেলে যেটা সবচেয়ে বেশি ধাতু ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের সিলিকন। সিলিকন সৌর প্যানেলে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু, ঠিক আছে। দেখেন আমাদের সৌরকোষগুলি সিলিকন, ক্যাডমিয়াম, টেলুরাইড এবং কপার, ইন্ডিয়াম, গেলিয়াম, সেলেনাইডের মতো অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়। সিলিকন একটি মৌল, এর প্রতীক হচ্ছে SI এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। ভর হিসেবে এটি বিশ্বের 8ম সর্বাধিক প্রাপ্ত মৌল, তবে এটি প্রকৃতিতে খুব কম বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এটি মূলত ধূলি, বালি, গ্রহাণুপুঞ্জ, গ্রহসমূহে সিলিকনের অক্সাইড বা সিলিকা বা সিলিকেট আকারে থাকে। পৃথিবীর ভূত্বকের প্রায় 90% সিলিকেট যৌগ গঠিত। এটি পৃথিবীর ভূত্বকে অক্সিজেনের পরে দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মৌল, ঠিক আছে। অ্যান্ড ভর হিসেবে প্রায় 28%। অ্যান্ড 1787 সালে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েসিয়ার প্রথম সিলিকন শনাক্ত করেন। সিলিকন প্রথম শনাক্ত করেন কে? তিনি হচ্ছেন অ্যান্টনি ল্যাভয়েসিয়ার, ঠিক আছে। কিন্তু 1824 সালে বিজ্ঞানী বার্জিলিয়াসকে মৌল হিসেবে সিলিকন আবিষ্কারের কর্তৃত্ব দেওয়া হয়। তো সিলিকন কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন আমাদের বার্জিলিয়াস। প্রথম সিলিকন শনাক্ত করেন তিনি হচ্ছেন অ্যান্টনি ল্যাভয়েসিয়ার, বাট সিলিকন আবিষ্কার কে করেন? তিনি হচ্ছেন আমাদের বার্জিলিয়াস, ঠিক আছে, মনে রাখবে। সিলিকন সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ইলেকট্রনিক শিল্পে সবচেয়ে বেশি কিন্তু সিলিকন ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, সিলিকন কিন্তু অর্ধপরিবাহী হিসেবে প্রচুর ব্যবহার করা হয়। ট্রানজিস্টার, মেমোরি কার্ড অ্যান্ড চিপস এগুলোতে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু সিলিকন ব্যবহার করা হয়। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালন করা হয় কবে? কবে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 15 জুলাই ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালন করা হয়। দেখো নেক্সট আমাদের 38 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? সঠিক উত্তর অপশন বি, লোকসভা হচ্ছে ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম। দেখো আমাদের 39 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছেন কোন বিখ্যাত চিত্রকর? কোন বিখ্যাত চিত্রকর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছেন? তিনি হচ্ছেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারতমাতা চিত্রটি অঙ্কন করেছেন। দেখো নেক্সট 40 নম্বর প্রশ্ন, 1947 সালের 15 আগস্ট কী বার ছিল? 1947 সালের 15 আগস্ট কী বার ছিল? শুক্রবার ছিল। নেক্সট দেখো আমাদের 41 নম্বর প্রশ্ন বলেছে, হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা? হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা? হরপ্পা সভ্যতা হচ্ছে আমাদের তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, মনে রাখবে। এটা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, এবং এটা হচ্ছে আমাদের একটা নগর কেন্দ্রিক সভ্যতা, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 42 নম্বর প্রশ্ন, বজ্রের দেশ বলে ড্যাশ কাকে বলা হয়? বজ্রের দেশ। সঠিক উত্তর অপশন সি, ভুটানকে বলা হয় বজ্রের দেশ। দেখো নেক্সট 43 নম্বর প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী হলেন কে? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে? তিনি হচ্ছেন অপশন সি, ডক্টর BR আম্বেদকর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু। উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল। এটা কোনো সাংবিধানিক সংস্থা নয়, মনে রাখবে, ঠিক আছে। অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম কে ছিলেন? তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই পটেল।
প্রতিরক্ষামন্ত্রী বলদেব সিং, রেল ও পরিবহন মন্ত্রী জন মাথাই, শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আর দিবাকর, আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর, অর্থমন্ত্রী আর কে শম্মুকম চেট্টি। অ্যান্ড এখানে দেখো আরও রয়েছে আমাদের খাদ্য এবং কৃষি মন্ত্রী ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রমমন্ত্রী জগজ্জীবন রাম, শিল্প ও সরবরাহ মন্ত্রী ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি, স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কাউর, বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী নারহার বিষ্ণু গাদগিল, যোগাযোগ মন্ত্রী রফি আহমেদ কিদোতাই। ঠিক আছে, নেক্সট 44 নম্বর প্রশ্ন কি বলেছে, রাজ্যসভার চেয়ারম্যানকে বলা হয় কি? রাজ্যসভার চেয়ারম্যানকে বলা হয় উপরাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? ভেরি 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 ইম্পর্ট্যান্ট, 10টি স্টার আমাকে দিয়ে রাখবে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। দেখো নেক্সট আমাদের 46 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা রক্ষার্থে কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন কে? কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন কে? তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু। ঠিক আছে, তিনি কিন্তু আমাদের 8ই আগস্ট নয়, তিনি 11ই আগস্ট। তিনি 11ই আগস্ট কিন্তু 1908 সালে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয় মুজাফফরপুরে। ঠিক আছে, ক্ষুদিরাম বসুকে। ঠিক আছে, মনে রাখবে। 47 নম্বর প্রশ্ন, তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন আমাদের, দেখো আমাদের অলবিরুনি। অলবিরুনি লিখেছেন তহকিক ই হিন্দ। 48 নম্বর প্রশ্ন, গোল্ডেন সিটি কোন শহরকে বলা হয়? অমৃতসরকে বলা হয় গোল্ডেন সিটি। নেক্সট 49 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় উদ্যান নগরী, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয় উদ্যান নগরী বা গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, সায়েন্স সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যান্ড নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন, ভারতের হলিউড কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয় ভারতের হলিউড। ঠিক আছে, অ্যান্ড ড্রিম সিটি অফ ইন্ডিয়া বলা হয় কিন্তু আমাদের মুম্বাইকে। ঠিক আছে, অ্যান্ড 51 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন। ঠিক আছে, অ্যান্ড ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ের তৈরি, মনে রাখবে। আজকে প্রশ্নগুলি ছিল, তোমরা নিশ্চয়ই জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে। ঠিক আছে, ওকে ভাই, সকল ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।